আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রাজা গল্পের 5 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। কাকে কি বলছিস ভাই? ও হয়তো সিনিয়র হবে, শুনতে পেলে তোর ঠ্যাং খোঁড়া করে দিবে, মুখ ভেঙে টেপ আটকে দিবে। জীবনেও আর মুখ দিয়ে কথা বলতে পারবি না। সিনিয়রদের চিনিস না তুই? আর কেমন হয়? র্যাগিং এর কথা ভুলে গিয়েছিস? সেই দিন কি হয়েছিল মনে নেই? আরে ভাই চিল, সে শুনতে পাবে কিভাবে? আমি তো আসতে বলছি, সে শুনতে পায়নি। তুই টেনশন করা বাদ দে। আচ্ছা ক্লাসে চল, দেরি হয়ে যাচ্ছে। চল। দুজনে ক্লাসে আসার পর জানতে পারলো নতুন লেকচার এসেছে গত সপ্তাহে, এবং সেই লেকচারে তাদের প্রথম ক্লাস নেবে। লেকচারকে নিয়ে অনেক মেয়েরাই নানান রকম কথা বলছে। লেকচারের নাম ইলহাম মির্জা। তাকে দেখতেই নাকি হিরোর মতো, একবার তাকালে নাকি চোখ ফিরা দেয়। সকলের কথা শুনে প্রার্থনার তো বা উৎসুক হয়ে রইল নতুন লেকচার দেখার জন্য। যদিও কোনো পুরুষকে দেখার জন্য প্রার্থনার তেমন কোনো আগ্রহী কাজ করে না, কিন্তু আজ ক্লাসমেটের বর্ণনা শুনে দেখার আগ্রহী হচ্ছে বেশি। প্রার্থনা অসুস্থ ছিল, তাই প্রায় 2 সপ্তাহ সে ভার্সিটিতে আসেনি। সে আসেনি বলে তুবাও আসেনি, তাই তাদের ইংরেজির লেকচার যে বদলে গিয়েছে সেটা জানতেও পারেনি। মাঝখানে পেরিয়ে গিয়েছে অনেকটা সময়, বদলে গিয়েছে অনেক কিছু। প্রার্থনা আর তুবা এখন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। কলেজের গণ্ডি পার করে ফেলেছে তারা অনেক দিন হলো। যথাসময়ে ক্লাসে প্রবেশ ঘটল ইলহাম মির্জার। তাকে দেখেই 2 বান্ধবী ভীষণ অবাক। একেই তো তখন তালগাছে বলল প্রার্থনা। দুজন খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ইলহাম মির্জাকে। প্রার্থনা মনে মনে বলল, দেখতে মন্দ না, কিন্তু সবাই যেভাবে বলল অতটাও হ্যান্ডসাম না। পুরো তালগাছের মতো দেখতে, শুধু মাথার ওপর পাতাগুলো নেই। তোবা প্রার্থনার দিকে চেপে হেসে ফিসফিস করে বলল, সত্যি অনেক হ্যান্ডসাম তাই না কচু? প্রার্থনার কথা শুনে সোজা হয়ে বসলো তোবা। এত হ্যান্ডসাম একজন পুরুষকে দেখেই এই মেয়ের কচুর কথা স্মরণ হলো। ইলহামের মুখের দিকে তাকিয়ে রেহানের কথা স্মরণ হলো তোবার। হঠাৎ ওই গুমরা মুখে হুতুমের কথা স্মরণ হলো কেন? হবেই না কেন? এই লেকচারও তো ওই গুমরা মুখে হুতুমের মতোই চোখ মুখ গম্ভীর করে রেখেছে। এরকম মানুষ তোবার একদম পছন্দ নয়। এই লেকচারকে সে হ্যান্ডসাম বলবে না? ইলহাম বই খুলতে খুলতে বলল, এভরিওয়ান। প্রার্থনা বিড়বিড় করে বলল, আমি বাড়িতে শুয়েছিলাম। তোবা তার দিকে একবার তাকালো, কোনো কথা বলল না। ইলহাম চোখ তুলে সামনে নজর ভুলাইলো সকলের ওপর। দেখলো একজন মেয়ে অমনোযোগী হয়ে বসে আছে। গলার আওয়াজ বাড়িতে সে বলল, এক্সকিউজ মি, অ্যাটেনশন মেয়ে। হগচুকে সামনে তাকালো প্রার্থনা। লেকচারার কি তাকে কথা বলল? সেই তো অমনোযোগী হয়ে বসেছিল। পুরো ক্লাসের লেকচারারের বকবক শুনলো প্রার্থনা। তার কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, ভিতর থেকে কেমন ছটফট করছে, অস্থির লাগছে। প্রার্থনা নিজের মনকে বোঝালো অসুস্থতার কারণে এমন লাগছে। ক্লাস শেষে লেকচার বেরিয়ে যাওয়ার আগে প্রার্থনার দিকে তাকিয়ে বলল, মিস সি মি ইন মাই অফিস আফটার ক্লাস। প্রার্থনা বড় বড় চোখ করে ইলহামের দিকে তাকালো। তাকে বলেছে? তার দিকে তো তাকিয়ে বলেছে মনে হচ্ছে। সে আশেপাশে নজর ভুলিয়ে দেখলো প্রায় সবাই তার দিকেই তাকিয়ে আছে। প্রার্থনার হৃদস্পন্দন বেড়ে গেল প্রচুর। তোবা তার দিকে তাকিয়ে চাপা সুরে বলল, তোকেই বলেছে। প্রার্থনা শুকনো রূপ গইল, উঠে দাঁড়িয়ে নিজের দিকে আঙুল ত্যাগ করে বলল, স্যার আমি। ইলহাম মাথা নেড়ে বেরিয়ে গেল রুম থেকে। প্রার্থনা এক প্রকার হা হয়ে দরজার দিকেই তাকিয়ে রইল। তাকে দেখা করতে বলল কেন? মি আই কাম ইন স্যার। ইলহাম ফোনের স্ক্রিনে তাকিয়েছিল। মেয়েলি গলার আওয়াজ শুনে চোখ তুলে দরজার দিকে তাকালো। দেখলো প্রার্থনার দরজায় একটু ফাঁক করে দাঁড়িয়ে আছে। হাতের ফোন রেখে সোজা হয়ে বসে গম্ভীর গলায় বলল, কাম ইন। অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করলো প্রার্থনা। সে ভিতরে ভিতরে ভীষণ নার্ভাস ফিল করেছে, কিন্তু চেহারা তা প্রকাশ করতে দিচ্ছে না। নিচু কণ্ঠে বলল, স্যার দেখা করতে বলেছিলেন। ইলহাম প্রার্থনার মুখের দিকে তাকিয়ে আগের ভাব বজায় রেখে ভারী কণ্ঠে বলল, প্লিজ বসুন। প্রার্থনা বসলো চেয়ারে। তার বুকে ধুকপুকানি শুধু বেরিয়ে চলছে। আপনার নাম? জি স্যার, প্রার্থনা। মিস প্রার্থনা, তালগাছের কবিতার লেখার নাম কি? ইলহামের কথা শুনে প্রার্থনার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। শ্বাস আটকে নিল সে। ইলহাম যে তার কথাগুলো শুনে ফেলেছে তাতে আর কোনো সন্দেহ অবকাশ নেই। তড়িগতিতে মাথা নিচু করে চোখ জোড়া খিচে বন্ধ করে ফেলল। ইচ্ছে করছে নিজের মাথা নিজেই একটা বাড়ি মারতে। প্রার্থনাকে চুপচাপ মাথা নিচু করে বসে থাকতে দেখে ইলহাম বলল, প্রার্থনা আই অ্যাম এক্স ইউর সামথিং। প্রার্থনা মুখ তুলে তাকালো ইলহামের মুখের দিকে। তালগাছের কবিতার লেখক সে ভুলেই গিয়েছে। মনে মনে বলল, তালগাছ কাজী নজরুল ইসলাম, না এটা না। তালগাছ জসিমউদ্দিন, না। তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর, আরে দেখ
মেলে না কেন? কে লিখেছে এই তালগাছ বালগাছ? এনি প্রবলেম? জি স্যার, কোনো সমস্যা? প্রার্থনা দুদিকে মাথা নাড়লো, মনে মনে বলল সমস্যাই তো। ইলহাম চেয়ারে ঠেস দিয়ে বলল তাহলে বলুন তালগাছ কবিতাটা কে লিখেছেন? প্রার্থনা মনে মনে আল্লাহকে ডাকতে ডাকতে মুখে বলল রবীন্দ্রনাথ ঠাকুর। এবার তালগাছ কবিতাটা বলুন। জি স্যার, তালগাছ কবিতা বলতে বলেছে। কেন স্যার? আমি শুনবো। প্রার্থনা হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে এখন। সে কত বছর আগে তালগাছ কবিতা মুখস্থ করেছিল সেটা এখনো মনে আছে নাকি? যেখানে লেখকের নামটাই ভুলে গিয়েছে সেখানে পুরো কবিতা মনে রাখবে তো বিলাসিতা। সে না হয় তাকে তালগাছ বলছে তাই বলে ডেকে এনে এভাবে অপমান করবে? বজ্জাত খবিশ কোথাকার! অনার্সে পড়ুয়া একটা মেয়েকে কোন আক্কেলে তালগাছ কবিতা বলতে বলেছে? এখন সে কি করবে? তার তো কবিতাটা মনে নেই। প্রার্থনা নিজেকে সামলালো, মাথা নিচু করে অপরাধের ন্যায় বলল সরি স্যার। ইলহাম কপালে ভাঁজ ফেলে বলল সরি কেন? এমন ভুল আর কোনোদিন হবে না স্যার, কবিতাটা বলে ফেলুন প্লিজ। প্রার্থনা প্রার্থনা চোখ তুলে তাকালো। সে তো সরি বললোই, তবুও কি এই লোকের মন ভরে নেই? চোয়াল শক্ত করলো মেয়েটা। তার ইচ্ছে করছে ইলহামের সুন্দর চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। কি হলো মিস প্রার্থনা বলুন? প্রার্থনা বুঝলো কবিতাটা না বলা পর্যন্ত তাকে ছাড়বে না লেকচার। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে। কবিতার নাম এবং লেখকের নামটা আগে বলতে হবে। প্রার্থনা কটমট করে তাকিয়ে সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে নিল। লম্বা শ্বাস টেনে নিয়ে বলল তালগাছ রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। মনের সাথে কালো মেঘ উড়িয়ে যায় নাকি ফুরিয়ে যাবে। থেমে গিয়ে শেষের টুকু বিড়বিড় করে বলল প্রার্থনা। ইলহামের দিকে তাকিয়ে দেখলো গম্ভীরভাবে তাকিয়ে আছে তার দিকে। কবিতাটা কি আপনার মনে নেই প্রার্থনা? জি না স্যার। ওকে, আগামীকাল মুখস্থ করে এসে আমাকে শোনাবেন। মুখে কিছু না বলে মাথা নাড়ল প্রার্থনা। ইলহাম বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল আচ্ছা বাড়িতে যান এখন। অপমানে জর্জরিত হয়ে মাথা নিচু করে বেরিয়ে এলো প্রার্থনা। রাগে রিরি করছে তার পুরো শরীর। মনে মনে বকবক করতে লাগলো ইলহামকে। সামান্য তালগাছ বলায় কেউ এভাবে অপমান করে? দেখতে তো তালগাছের মতোই লম্বা ক্ষুধাকার। তোবা প্রার্থনার পাশাপাশি দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বলল লেকচারার কি বলল প্রার্থনা? প্রার্থনা দুবদুব পা ফেলে হাঁটতে হাঁটতে তোবার মুখের দিকে তাকালো, তবে কোনো কথা বলল না। তোবা দেখলো প্রার্থনার চোখের আশেপাশে লাল হয়ে উঠেছে। প্রার্থনা কাঁদলো বা বেশি রেগে গেলে তার চোখের আশেপাশ লাল হয়ে যায়। প্রার্থনাকে দেখেই বোঝা যাচ্ছে ভীষণ রকমের রেগে আছে। সেজন্যই লেকচারের অফিসের রুম থেকে বেরিয়েই ধূপধাপ পা ফেলে হাঁটতে শুরু করেছে। কি হয়েছে বলবি তো নাকি? লেকচারার তোকে কিসের জন্য ডেকেছিল? প্রার্থনা দাঁড়ালো, তোমার মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল অপমান করতে ডেকেছিল ওই খাম্পা এক নাম্বার শয়তান। কথাগুলো বলে আশপাশে নজর ভোলালো প্রার্থনা। না কেউ শুনতে পায়নি। আর কিছু না বলে আর তোবাকেও কিছু বলার সুযোগ না দিয়ে ধূপধাপ শব্দ তুলে হাঁটতে লাগলো। তোবা নিজের ভীষণ ভাব কাটিয়ে ছুটে এসে প্রার্থনার পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল লেকচারার তোকে অপমান করেছে? হ্যাঁ কেন? তালগাছ বলেছে সেজন্যই। আমি ভুল কথাই বলেছি? ওইটা তো লম্বা খাটা তালগাছে। তোবা প্রার্থনার রাগে চোখের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। মাস্ক থাকায় মুখ দেখা যাচ্ছে না। নাক আর গলা নিশ্চয়ই লাল হয়ে গিয়েছে রাগের কারণে। তালগাছ কবিতাটা মুখস্থ করেছে প্রার্থনা। মুখস্থ বললে ভুল হবে, একদম ঠুটস্থ করে ফেলেছে। কতক্ষণ কবিতা আওড়ায় আবার কতক্ষণ ইলহামকে বকাবকি করে। প্রার্থনার ফোনটা কেঁপে উঠেছে, স্ক্রিনে আলো জ্বলে উঠল। সে যুবকের মেসেজ। যুবকের নাম অন্তর। মেসেজ লেখে ছোট্ট একটা বাক্য আছে। ফোনটা হাতে নিয়ে রিপ্লাই দিল প্রার্থনা। কল দেই? আচ্ছা। সঙ্গে সঙ্গে কল এলো। রিসিভ করে কানে ধরলো প্রার্থনা। তখন থেকেই নিয়মিত কথা হয় দুজনের। দিনের বেলায় দুজন একবার কথা বলে না, কোনো প্রকার মেসেজও না। রাত 9টা থেকে 10টার মধ্যে ওপাশ থেকে মেসেজ আসে অন্তরের। তারপর অল্প কিছু সময় কথা হয় দুজনের, অতি সাধারণ কথাবার্তা। দুজনের একজনও এখন পর্যন্ত একে অপরকে দেখিনি, কেউ কারো ঠিকানাও জানে না। অপরিচিত যুবকের সঙ্গে এই বন্ধুত্বের কথা প্রার্থনা তোবাকেও বলেনি এখনো। সে এছাড়া অন্য কাউকে জানায়নি। প্রার্থনা বিশ্বাস করে তাদের মধ্যে প্রেম নেই, হবেও না কখনো। তার শুধু ভালো বন্ধু। প্রার্থনা গলার আওয়াজ শুনে অন্তরে বলল কি হয়েছে প্রার্থনা? কি হবে? রেগে আছো কেন? কোথায় রেগে আছি? তোমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছি আমি কি হয়েছে। প্রার্থনা কিছুক্ষণ চুপ থেকে খুলে বলল সবকিছু। সব শোনার পর ওপাশ থেকে অন্তরের খুব মিশ্রিত গলার আওয়াজ ভেসে এলো। ওই তালগাছের এত বড় সাহস তোমাকে অপমান করেছে? ওই একটা ছবি দাও তো, গিয়ে ওর মাজা কেটে দিয়ে আসি। প্রার্থনা রেগে গজগজ করে বলল আমি সরি বলেছি, তারপরও ওই খবিশ বেটা আমাকে অপমান করতে ছাড়েনি। দেখতে তো পুরো তালগাছের মতোই, আর আমি তালগাছ বলেছি বলেই গায়ে লেগেছে। ওর মাথার তালগাছের পাতা গজাক। ওর একটা ছবি পাঠাও, মেরে খুঁড়া বানিয়ে দিয়ে আসি। থাক, মারামারি কাটাকাটি করতে হবে না। কবিতা মুখস্থ করেছো? হ্যাঁ। আগামীকাল তোমার ক্লাস আছে? আছে। আচ্ছা,
গিয়ে ওই তালগাছের কবিতার অপর তালগাছ বসিয়ে দিয়ে আসবে। সরি, তালগাছ না, তালগাছের কবিতাটা বলে আসবে। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, রাগ করো না। ওই তালগাছের কপালে একটা বদমেজাজি জেদি একরোখা বউ জুটবে, যার যন্ত্রণায় হাঁটতে গিয়েও শান্তি পাবে না। ভালো কথা মনে করলেন। বয়স তো অনেক হয়েছে, বিয়ে করবে কবে? তুমি রাজি থাকলে এখনই করব। আমি তো রাজি আছি। বিয়েতে আমাকে দাওয়াত দিতে ভুলবেন না। বিয়েটা তো আমি তোমাকেই করব। আবার উল্টাপাল্টা কথা শুরু করেছেন। আমি সিরিয়াস প্রার্থনা, বাজে কথা। ফোন রাখুন। আরে শোনো শোনো, শুনলো না প্রার্থনা, কেটে দিল কল। ওপাশ থেকে আবারও কল এলো। প্রার্থনা কল কেটে ফোন ফ্লাইট মোডে দিয়ে চোখ বুঝলো। ক্লাস শেষে ইলহাম অফিসের রুমের সামনে এসে দাঁড়ালো প্রার্থনা। কিছুটা দূরে সরে দাঁড়িয়েছে তুবা। ফুল কনফিউজ নিয়ে দরজা নক করে ভিতরে উকি দিল। ইলহাম উল্টো ফিরে দাঁতে কিছু একটা করছিল। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতে প্রার্থনা বলল, স্যার আসবো? ইলহাম পুরোপুরি ঘুরে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, ইয়েস প্লিজ কাম ইন। প্রার্থনা ভিতরে প্রবেশ করলো। ইলহামের চোখে চোখ রেখে দ্রুত কণ্ঠে তালগাছ কবিতাটা বলল। ইলহাম শান্ত চোখে তাকিয়ে রইল। প্রার্থনা বলল, আমি এখন আসি স্যার। আসুন ম্যাম। প্রার্থনা সর চোখে কিছুক্ষণ ইলহামের মুখের দিকে তাকিয়ে থেকে বেরিয়ে এলো। তোবা দ্রুত পায়ে এগিয়ে এসে বলল, হয়েছে? হ্যাঁ। কিছু বলেছে? না। ভাই, তুই তোর দাদির মতো আর কোনোদিন এভাবে কিছু বলে ফেলিস না। 100 বার বলবো, খাম্বা খাম্বা তালগাছ। তোবা হতাশ চোখে তাকিয়ে রইল প্রার্থনার মুখের দিকে। এই মেয়ে শিক্ষা হবে কবে? মাঝখানে পেরিয়ে গিয়েছে 2 দিন। এখন ঘড়িতে সময় 11টা। প্রার্থনা এলোমেলোভাবে শুয়ে আছে বিছানায়। আজ শুক্রবার হয়, বাড়ির সবাই বাড়িতেই আছে। দরজা ঠেলে প্রার্থনার রুমে প্রবেশ করলো নীতি। প্রার্থনার কাছে এগিয়ে আসতে আসতে বলল, উঠে রেডি হও। প্রার্থনা কপালে কয়েক ভাঁজ ফেলে বলল, কেন? তোমাকে দেখতে এসেছে। কে? এমনভাবে প্রশ্ন করছো যেন তুমি কচি খোকা, কিছু বুঝো না। প্রার্থনা শোয়া থেকে উঠে বসে বলল, কি বলতে চাচ্ছ ক্লিয়ার করে বলো তো। বিয়ের জন্য পাত্রপক্ষ দেখতে এসেছি তোমাকে। নীতির কথা শুনে প্রার্থনার হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। নিজেকে সামলিয়ে বলল, কোথা থেকে এসেছে? পাশের বাড়ি থেকে। মানে আদিল ভাইয়ের সঙ্গে তোমার বিয়ে হবে, ওনারাই দেখতে এসেছে। কি এমন করছো কেন? প্রার্থনা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর পুনরায় শুধিয়ে বলল, আমি করব না এই বিয়ে। কেন? অত কিছু বলতে পারবো না। করব না মানে করব না। কেন করবে না? বাড়ির সবাই তো রাজি। এসব ছাড়ো আর শাড়ি পরে রেডি হও। প্রার্থনা প্রচন্ড রকমের রেগে জিদ দেখাতে লাগলো নীতির সঙ্গে। সে যাবে না ওই ছেলের সামনে, আর এই বিয়েও করবে না। নীতি জোরাজুরি করলো। প্রার্থনা আরো রেগে যাচ্ছে। তার এমন বিহিত দেখে নীতি বিষণ্ণ না হয়ে পারল না। প্রার্থনা এমন করছে কেন? কি হয়েছে? খুলে বলো। না বলে বুঝবো কিভাবে? তুমি সবাইকে গিয়ে বলো আমি এই বিয়েতে রাজি না। কেন রাজি না সেটা বলবে নাকি? বলতে পারবো না আমি। তুমি যাও এখান থেকে। নীতি চলে যেতে চাইলো না। প্রার্থনা বিছানা ছেড়ে নেমে তাকে ঠেলে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দিল। নীতি দরজা ধাক্কা দিতে দিতে হাজার ডাকলেও প্রার্থনা আর সারা শব্দ করলো না। প্রার্থনা হঠাৎ এমন আচরণের কারণ বুঝতে পারলো না নীতি। আদিল যথেষ্ট ভালো ছেলে, দেখতেও সুদর্শন। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।